তাহলে আজকে আমরা চ্যাপ্টার শুরু করছি কনসাইনমেন্ট। এবার দেখো কনসাইন মানে সোজা কথা পাঠানো। কোনো জায়গায় কোনো কিছুকে পাঠানোকে জেনারেলি কনসাইন বলা হয়। আর কনসাইনমেন্ট মানে কি, কোনো কিছু যেটা ধরো তোমার আসছে, তো গুডসটাকে বলা হয় কনসাইনমেন্ট। দেখবে জেনারেলি অনেক সময় তোমাদের এসএমএস আসে অনলাইনে কিছু কিনলে ইউ হ্যাভ এ কনসাইনমেন্ট। তো বিজনেসটা কি, ধরো আমরা থাকি বারাসাতে, এখানে ধরে নিচ্ছি একটি কাপড়ের দোকান আছে। কার কাপড়ের দোকান করা যায়? চলো আসিফের করে দেওয়া যাক। আসিফ আলী, আসিফের একটা কাপড়ের দোকান আছে। আমি জানি না, এই তো একটু আগে থেকে হলো। এটার নাম কি সেটাই দেওয়া দেখছি যায়? নতুন নতুন বিজনেস। উম, আসিফ, না আসিফের নাম দিয়ে দেবো না। আসিফ একটা ভালো নাম বলো তো, তোমার দোকানে কি নাম দেওয়া যায়? আসিফ, চলো আসিফ হ্যাঁ হারিয়ে সেটাই গেছে। তো ভাবছিলাম। তুমি ভাবতে না থাকো। আছে। ভাবছিলামই তো। ওকে চলো আলী আসিফ, টেক্সটাইল। আসিফ হয়তো স্যার হ্যান্ড, আলী কাপুর, আলী কাপুর। এই আলী কাপড় এটা কেমন কথা হলো? আলী বাবা হয় কিন্তু আলী কাপড় কি? ঠিক আছে ছেড়ে দাও। চলো আসিফের শাড়ির দোকান, দোকানের নাম একদম পুরো বাংলায়। আসিফ এর শাড়ির দোকান। দোকানের নাম আসিফের শাড়ির দোকান। চলো ধরো আসিফের শাড়ি বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আসিফের ধরুন শাড়ি তৈরির কারখানাই রয়েছে। জেনারেলি দেখবে অনেক জায়গায় থাকে সুতির শাড়ি তৈরি হয়, তার উপর প্রিন্ট করে। ইভেন তাঁতের শাড়ি। আসিফের এখানে ধরো আসিফের শাড়ির কারখানা রয়েছে, প্লাস আসিফ বিক্রি করে। টালিখোলায় ওর হাটও আছে, ওখানে গদিনাও আছে একটা। এবার ধরো বিভিন্ন দূর দূর থেকে বিভিন্ন ব্যক্তি আসিফের কাছ থেকে শাড়ি নিয়ে যায়। তো ধরো কোনো একজন ব্যক্তি যে থাকে হচ্ছে শিলিগুড়ি, সে আসিফের থেকে শাড়ি নিয়ে যায়, এসে রেগুলার বেসিসে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে। তো দেখো দূরত্ব এত বেশি। বা ধরো আরেকজন ব্যক্তি আছে যে আসে পাটনা থেকে, আসিফের থেকে শাড়ি নিয়ে চলে যায়, বা আসিফকে অনলাইনে অর্ডার করে, আসিফ সেগুলো টাকা রিসিভ করার পর মালগুলোকে পাঠিয়ে দেয়। তো ধরো দেখা যাচ্ছে আসিফের শাড়ির খুব ডিমান্ড রয়েছে পাটনাতে এবং শিলিগুড়িতে। তো পাটনায় আছে মিস্টার এক্স। মিস্টার এক্স আসিফের কাছ থেকে শাড়ি নেয়, কিন্তু মিস্টার এক্স একজন ছোটখাটো ব্যবসায়ী। অথচ মিস্টার এক্স যে পরিমাণ শাড়ি নিয়ে যায় খুব দ্রুত বিক্রি হয়ে যায়। অর্থাৎ আসিফের শাড়ির ডিমান্ড পাটনাতে খুব পরিমাণে বেশি, কিন্তু মিস্টার এক্স এর ক্যাপিটালের পরিমাণ খুবই কম। তখন মিস্টার এক্স এর পক্ষে একসঙ্গে প্রচুর পরিমাণে মাল কেনা সম্ভব হচ্ছে না। সো যেহেতু দীর্ঘদিনের ধরো ব্যবসার সম্পর্ক, মিস্টার এক্স আসিফকে এসে অনুরোধ করলো যে আপনার সঙ্গে তো আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক আছে, আপনার এখানকার বানানোর শাড়ি আমার ওখানে প্রচুর ডিমান্ড আছে, তো যদি আপনি আমাকে বেশি পরিমাণে শাড়ি একসঙ্গে দেন তাহলে আমার সুবিধা হতো। আসিফ বললো না বাবা, এত টাকা বাকিতে দিতে পারবো না। তখন বললো ওকে ঠিক আছে, আমি ধরুন জেনারেলি মার্কেটে বিক্রি করে সবকিছু এখান থেকে নিয়ে গিয়ে খরচা টরচা করে আমার 15% প্রফিট থাকে। তাহলে আপনি এমন একটা কাজ করুন, আপনি আমার এখানে মাল পাঠান, আপনার দোকান হিসাবে আমাকে বিক্রি করতে হবে না, আমি আপনার মালটাকে বিক্রি করবো, আপনি আমাকে 15% কমিশন দিয়ে দেবেন। তাহলে আসিফ দেখছে হ্যাঁ আসিফের মালটা এখানে যদি বেশি পরিমাণে পাঠানো যায় তাহলে বেশি পরিমাণে বিক্রি হবে, ওকে তো 15% দিয়ে দিলে হয়ে যাবে, বাকিটা আমার রয়ে যাবে। বা ধরো জিনিসটা উল্টো হলো, আসিফ গিয়ে দেখছে আসিফের যে গুডস গুলো সেগুলোর ডিমান্ড খুব আছে পাটনাতে। আসিফ গিয়ে মিস্টার এক্স এর সঙ্গে যোগাযোগ করলো, বললো আপনার তো ক্যাপিটালের পরিমাণে কম, আমি আপনাকে পুরো মাল পাঠিয়ে দিচ্ছি, আপনি বেচুন, আপনাকে আমি কমিশন দেবো। তখন ওই ব্যক্তি বলতেই পারে কত পার্সেন্ট কমিশন দেবেন? আসিফ বললো আমি 15% কমিশন দেবো। ওই লোক বলছে 15% কমিশন নিয়ে আমি কি করব? আপনি যে মাল পাঠাবেন সেগুলোকে গোডাউনে রাখতে হবে, গোডাউনে ইন্স্যুরেন্স করতে হবে, আমি যে দোকানে বিক্রি করবো সেই দোকান আমার ভাড়া নেওয়া, সেই দোকানে ভাড়া দিতে হবে, এগুলোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, এর পিছনে তো অনেক টাকা আমার চলে যাবে।
আসিফ বলল তুমি আমার মাল বিক্রি করার জন্য যা কিছু খরচা করবে সেই টাকা তো আমি তোমাকে দিয়ে দেবই, প্লাস তোমাকে 15% কমিশন দেবো। তাহলে দেখো মিস্টার এক্স নামক যে ব্যক্তি পার্টনাতে রয়েছে সে দেখছে কি আমি ওই গুডস গুলোকে বিক্রি করার জন্য যা কিছু খরচা করব সেই টাকাও মালিক দিয়ে দেবে, ইভেন বিক্রি করার পর আমাকে 15% কমিশন দিয়ে দেবে। তাহলে আমার তো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোনো খরচা হচ্ছে না। তাহলে চলো হ্যাঁ এজেন্টই হয়ে যাই, ঠিক আছে। তো এখানে লিখলাম কি মিস্টার এক্স অফ পাটনা। ম্যাটার করছে না আমাদের কাছে আমাদের অঙ্ক শেখার জন্য যে মিস্টার এক্স আসিফের কাছে এসে অনুরোধ করেছিল না আসিফকে মিস্টার এক্স এর কাছে অনুরোধ করেছিল। আলটিমেট কি মিস্টার এক্স একজন এজেন্ট হয়ে গেছে যে কি করবে কমিশন বেসিসে কাজ করবে, ঠিক আছে। তো আসিফ এখান থেকে যেহেতু পণ্য পাঠাচ্ছে পাটনাতে, বারাসাত থেকে পণ্য পাঠাচ্ছে পাটনা এবং পাটনায় তার এজেন্ট বিক্রি করছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পাঠিয়ে বিক্রি করা হচ্ছে, ওই জন্য কি বলছে কি কনসাইনমেন্ট বিজনেস। কনসাইন মানে হচ্ছে পাঠানো, কনসাইন মানে অ্যাকচুয়ালি পাঠানো। তাহলে কনসাইন করে ব্যবসা করা হচ্ছে, তাই এই জন্য বিজনেস টাইপটাকে বলছে কি কনসাইনমেন্ট বিজনেস। তো আসিফকে কি বলা হবে, আসিফকে বলা হবে কনসাইনর, অর্থাৎ যে মালটাকে পাঠাচ্ছে বা পণ্যের মালিক, পণ্যের মালিক বা যে পাঠাচ্ছে তাকে বলছে কি কনসাইনর। আর যে বিক্রি করার দায়িত্ব নিচ্ছে তাকে বলছে কি এজেন্ট অর কনসাইনি। শব্দগুলো মনে রাখতে হবে। বা অর যে এ কি যে আছে বিক্রির দায়িত্বে আছে, সোজা কথা। তাহলে যে ব্যক্তি দ্য পার্সন হু হ্যাজ টেকেন দ্য রেসপন্সিবিলিটি টু সেল দ্য গুডস ফর সার্টেন কমিশন, কিছু টাকা কমিশনের জন্য যে ব্যক্তি পণ্য বিক্রয় করার দায়িত্ব নিচ্ছে, পণ্য বিক্রয় করার জন্য যে দায়িত্ব নিচ্ছে তাকে বলছে কি কনসাইনি বা এজেন্ট। আর যে ব্যক্তি মালগুলোকে পাঠাচ্ছে তাকে বলছে কনসাইনর বা প্রোপাইটর, পণ্যের প্রেরক বা মালিক। এবার দেখো এখানে কি কি প্রসেস হতে পারে। ধরো এখান থেকে একটা গাড়ি আসিফ লোড করলো, এটা কি গাড়ি আমাদের কোশ্চেনের বিষয় নয়, অনেকে আমাকে বেশ কয়েকবার হয়েছে যেমন কোশ্চেন করে বিব্রত করেছে। যেমন আমি একবার এরকম ট্রেনের ছবি এঁকেছিলাম যে ট্রেনে করে মাল যাচ্ছে, না সরি এই লরির ছবি এঁকেছিলাম। তো আমাকে এক স্টুডেন্ট কোশ্চেন করেছিল দাদা যদি ট্রেনে যায় তাহলে কি হবে। মাল ট্রেনেও যেতে পারে, বাসেও যেতে পারে, প্লেনেও যেতে পারে, যেভাবে খুশি যেতে পারে। তো আসিফ ধরো এখান থেকে এক লরি মাল তুলে দিয়েছে, আসিফের যদি প্রচুর ক্ষমতা থাকে আসিফ এক ট্রেনও তুলে দিতে পারে, এক প্লেনও তুলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আসিফ এখান থেকে এক লরি মাল তুলে দিয়েছে, সোজা কথা যাচ্ছে আসিফের গাড়ি কোথায়, পাটনা। তাহলে কোনো এক সময় আসিফের গাড়ি পৌঁছে যাবে পাটনা। গাড়ির সাইজ কি বড় হয়ে গেল নাকি? ইয়েস, আসিফের গাড়ি ধরো পাটনা পৌঁছে গেছে, বাহ, রাস্তায় তাহলে যাত্রা করেছি ফিরে এসে। এজেন্টের কাছে পৌঁছে গেছে। তো আলটিমেটলি এখানে দেখো প্রসেস কি কি হচ্ছে। সোজা কথা মালিককে কি করতে হবে, কিছু গুডস তো পাঠাতে হবে। মালিক কি করছে গুডস সেন্ড করছে। তাহলে গুডস কি এমনি এমনি সেন্ড হয়ে যাবে, কখনো না। মালিককে গুডসটাকে গোডাউনে নেওয়ার পর এখান থেকে করতে হবে কি লোড করতে হবে। তারপর দেখো যেহেতু পাটনা অনেকটা দূর ইন্স্যুরেন্স করতে হবে। ক্যারেজ অর কি ফ্রেট দিতে হবে, তাই তো। তার মানে আলটিমেট কথা হচ্ছে কি মালিককে বেশ কিছু এক্সপেন্সেস করতে হবে। এক্সপেন্সেস ইনকার্ড বাই
কনসাইনর, দ্যাটস মিন মালিক কিছু এক্সপেন্স করবে, কারণ অটোমেটিক গুডস গুলো পৌঁছে যাবে না। তাহলে এবার ধরো রাস্তায় কোনো প্রবলেম হয়নি, গুডস আসিফের ওখানে পৌঁছে গেল। তাহলে গুডস আসিফের ওখানে পৌঁছানোর পর কি করবে? সরি আসিফ বলছি, মিস্টার এক্স এজেন্ট, মিস্টার এক্স রিসিভ দ্য গুডস। এবার দেখো গুডস রিসিভ করলেই তো হবে না, গুডস রিসিভ করলে এরকম হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে কি, আনলোড করতে হবে এটাকে। এবার দেখো আমি যেহেতু মাল লরিতে পাঠিয়েছি কোনো চাপ নেই, আমি যদি মাল জাহাজে পাঠাতাম সেই ক্ষেত্রে কি কাস্টমস ডিউটি দিতে হতো। ধর আমি এখান থেকে মুম্বাই পাঠাচ্ছি বা চেন্নাই পাঠাচ্ছি জাহাজের মাধ্যমে, যদি আমি প্লেনের মাধ্যমে পাঠাতাম তাহলে ক্লিয়ারিং চার্জেস দিতে হতো। তারপর হচ্ছে পোর্টে পাঠালে কি ডক ডিউজ দিতে হতো। তার মানে কিভাবে পাঠাচ্ছি সেখান থেকে মালটা সোজা কথা ক্লিয়ার করার একটা ব্যাপার থাকে, ক্লিয়ার করার ব্যাপার থাকলে এবার দেখো যদি আমি লরিতে পাঠাই মেবি হয়তো এজেন্টের গোডাউনে ডিরেক্টলি চলে যেতে পারে, বাট এমন জায়গায় পাঠালাম যে ওখান থেকে এজেন্টের গোডাউন আরো অনেকটা ভিতরে এবং অত বড় গাড়ি ওখানে ধরো ঢুকবে না, বা আমি ট্রেনে বা জাহাজে মাল পাঠিয়েছি, তাহলে এখান থেকে আবার কি করতে হবে, ওই করতে হবে ক্যারেজ টু গোডাউন হবে। তাহলে দেখো আমি এখানে শুধু আনলোডিং লিখেছি, তার মানে কি এখানে আনলোড করার পর কিন্তু আবার লোডিং করতে হবে, তার মানে আলটিমেট কথা কিছু খরচা। এরপর দেখো কি গোডাউনে মাল ঢুকে গেল, চলো গোডাউনে ঢুকে গেছে এজেন্টের, বিশাল বড় গোডাউন। এর পরেও বেশ কিছু এক্সপেন্সেস হয়, তোমার কি গোডাউন যদি ভাড়া নেওয়া হয়, গোডাউন রেন্ট, ইন্স্যুরেন্স, তারপর কি মালগুলোকে বিক্রি করতে গেলে বিভিন্ন ধরনের সেলিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট করতে হতে পারে। দেন কি হবে, এই সমস্ত কিছু প্রসেসের পর কি এজেন্ট শোরুমে নিয়ে বসে বসে কি করবে, সেল করবে। আর সেল করবে মানে কমিশন পাবে, আর তারপর কি আবার মানি সেন্ড করবে, এটাই তো প্রসেস। তাহলে প্রসেসটা বোঝা গেল। তাহলে আবার বলছি হ্যাঁ দা। যদি কোনো প্রবলেম না হয় তাহলে কি হবে না, পণ্যের মালিক বা কনসাইনার গুডস গুলোকে সেন্ড করবে, এবার গুডস অটোমেটিক যায় না, তাহলে গুডস সেন্ড করার জন্য বেশ কিছু খরচা করবে, করে সেগুলো এজেন্টের কাছে পাঠাবে। যদি রাস্তায় কোনো প্রবলেম না হয়, রাস্তায় প্রবলেম বলতে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি ধরে নিচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, তাহলে এজেন্টের কাছে মাল পৌঁছাবে। এজেন্ট মাল পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডিপেন্ড করে কোন মিডিয়ামের উপরে গেছে গুডস, আমি লরিতে পাঠিয়েছি না ট্রেনে পাঠিয়েছি না প্লেনে পাঠিয়েছি না জাহাজে পাঠিয়েছি, তার উপর ডিপেন্ড করে বেশ কিছু খরচা হয়। আলটিমেট কথা হচ্ছে কি এজেন্টকে মালগুলোকে খালাস করতে গেলে কিছু খরচা করতে হচ্ছে, তারপর আবার নিজের গোডাউনে আনতেও কিছু খরচা হলেও হতে পারে, এগুলো সব অপশনাল। যদি অনেক পরিমাণে মাল হয় তাহলে গোডাউনে ইন্স্যুরেন্স হবে, তারপর আবার কি এগুলোর জন্য অ্যাডভার্টাইজমেন্ট সেলিং এক্সপেন্স করতে হতে পারে। এবার দেন এজেন্ট কি বিক্রি করা শুরু করবে, আর বিক্রি করে কি বিক্রি করলে নিজে কমিশন পাবে, তারপরে কি টাকা মালিককে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস যদি কোনো উলট পালট কিছু না হয়। তো এই প্রসেসটা সবার মাথায় এসেছে? হ্যালো। স্যার হুম। স্যার ওই এজেন্টটা শুধু তো একটা মানে মানে একজনের থেকে পণ্য নিতে পারে না, অনেক হ্যাঁ ক্ষেত্রে নিতে তো পারে, পণ্য বিক্রি নিতে করে তো পারে, আর কি। সে এজেন্ট অনেকের এজেন্ট হতে পারে, ইট ডাজ নো ম্যাটার। আমি আসিফ আর মিস্টার এক্স এর মধ্যে ভাবছি, মিস্টার এক্স যদি আর আবার আসিফ দেখা যাচ্ছে তো চয়নেরও এজেন্ট হতে পারে। তো আমি যদি আসিফের আচ্ছা অ্যাকাউন্টেন্ট আচ্ছা হই, আমি যদি আসিফের অ্যাকাউন্টেন্ট হই, মিস্টার এক্স কার কার এজেন্ট নিশ্চয়ই আমি খুঁজে দেখবো না। আমি যদি আসিফের এজেন্ট হই আমি শুধু দেখবো কি মিস্টার আসিফ কি কি ওকে পাঠাচ্ছে এবং মিস্টার এক্স সেগুলো কি করছে। এবার ধরো আচ্ছা মিস্টার আচ্ছা এক্স যদি চয়নেরও অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে চয়নের অ্যাকাউন্টেন্ট দেখবে মিস্টার এক্স ওর সঙ্গে কি কি করছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। হুম। তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ। আর আমরা হিসাব রাখা শিখছি কি মিস্টার আসিফ আর মিস্টার এক্স যে কোনো একজনের। আগে আমরা শিখবো মিস্টার আসিফের, দ্যাটস মিন কনসাইনারের, তারপরে শিখবো মিস্টার এক্স বা এজেন্টের। ঠিক আছে? তো ধরো আচ্ছা এখানে তাহলে আমার লেনদেন কি কি হচ্ছে, একটা হচ্ছে মালিকের দ্বারা গুড সেন্ট আর মালিকের দ্বারা এক্সপেন্সেস, আর এজেন্টের দ্বারা কি কি হচ্ছে, তাহলে দেখো পুরো প্রসেসটা দাঁড়ালো কি, কনসাইনর মালিকের তরফ থেকে কি কি হচ্ছে না, গুড সেন্ট হচ্ছে আর এক্সপেন্সেস ইনকার্ড হচ্ছে।
এজেন্টের তরফে কি কি হচ্ছে? গুডস রিসিভড হচ্ছে, তারপর বিভিন্ন এক্সপেন্সেস করছে, সেল করছে, কমিশন নিচ্ছে, আর লাস্ট কি, টাকা পাঠিয়ে দিচ্ছে। এবার দেখো, টাকা যে সবসময় শেষে পাঠাবে এরকম কোনো মানে নেই। কখনো কখনো এরকম হতে পারে, ধরো যে সমস্ত ক্ষেত্রে এজেন্টরা এসে মালিকের সঙ্গে যোগাযোগ করে, মালিক হয়তো প্রথমেই বলে দেয় আমি যা মাল পাঠাবো তার 50% টাকা অ্যাডভান্স আমাকে পাঠিয়ে দেবে, নাহলে আমি পাটনায় মাল পাঠাচ্ছি, আমি আপনাদেরকে চিনি না, এত টাকার মাল পাঠাতে পারবো না। তাহলে বিভিন্ন রকম কন্ডিশন থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি, গুডস পাঠানোর সাথে সাথে হয়তো এজেন্টকে 50% টাকা অ্যাডভান্স করতে হচ্ছে। এবার অ্যাডভান্স যে ক্যাশেই করতে হবে এর কোনো মানে নেই, কোনো বিলস রিসিভেবল হতে পারে, ব্যাংক ড্রাফট হতে পারে, বা আদার কোনো মিডিয়াম হতে পারে। আলটিমেট কথা, অ্যাডভান্স করতে হবে। তো অ্যাডভান্স করলে সেটা ম্যাটার না, ক্যাশ পাঠালে ক্যাশ সেন্টের জার্নালিটি আর অ্যাডভান্স পাঠানোর জার্নালিটি একই। তো আলটিমেটলি আগে আমরা ধীরে ধীরে এক এক করে জার্নালিটি শিখবো। তাহলে দেখো, এই বিজনেসটার নাম কি বললাম? কনসাইনমেন্ট কনসাইনমেন্ট। বিজনেস। এবার একটা জিনিস ভাবো, একটা সিম্পল জিনিস বলো, গুড সোল্ড, গুড সোল্ড জার্নাল এন্ট্রি কি হয়? গুড সোল্ড, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আর যদি বলি গুডস, গুড সোল্ড অন ক্রেডিট টু, তার মানে কি, ধারে বিক্রি করছি, তাহলে ক্যাশ ধারে অ্যাকাউন্ট বিক্রি হলো কি, ডেবিট টু ওই এই ক্যাশ ক্যাশ কেন, বলছি ধুর, ডেটর্স অ্যাকাউন্ট ওই ডেবিট টু যে সেলস, যাকে বিক্রি, হ্যাঁ ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেটর্স ডেবিট টু অ্যাকাউন্ট সেলস। ডেবিট টু সেলস, তাহলে নগদে বিক্রি করলে ক্যাশ টু সেলস, আর ধারে বিক্রি করলে ডেটর্স টু সেলস। এবার একটা জিনিস ভাবো, আমি যদি এজেন্টকে মাল পাঠাই, প্লিজ মাইক্রোফোন বন্ধ করো প্রত্যেকে, আর যদি কারো কম্পিউটারের স্পিকার অন থাকে একটু প্লিজ সাইলেন্ট করবে। তাহলে দেখো, কথা হচ্ছে, আমি যদি সমস্ত, আমি এজেন্টকে মাল পাঠাচ্ছি আর ধরো জার্নাল এন্ট্রি করছি যে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবার ধরো আমার একটা এজেন্ট, আমার মাল্টিপল এজেন্ট রয়েছে, আমার যে একটা এজেন্ট থাকবে এর কোনো মানে নেই। পাটনাতে একটা এজেন্ট রয়েছে, মুম্বাইতে একটা এজেন্ট আছে, চেন্নাইতে এজেন্ট আছে, শিলিগুড়িতে এজেন্ট আছে। এবার সবই যদি আমি জার্নাল এন্ট্রি করি যে ডেটর্স টু সেলস, তাহলে তো আমি একসময় বুঝতেই পারবো না যে আমি কার কাছে কত মাল পাঠিয়েছি। তো অ্যাকচুয়ালি কনসাইনমেন্টগুলোর অ্যাকাউন্ট নাম দেওয়া হয় কি জানো, কনসাইনমেন্ট টু, ধরো পাটনা, জায়গার নামটা উল্লেখ করে দেওয়া হয়। একটা অ্যাকাউন্ট খোলা হয় কনসাইনমেন্ট টু পাটনা অ্যাকাউন্ট, বা শুধু কনসাইন, যদি আমার একটাই থাকে সেক্ষেত্রে আমি শুধু কনসাইনমেন্ট লিখতে পারি, বাট আমার যদি মাল্টিপল এজেন্ট থেকে থাকে অবশ্যই জায়গার নাম উল্লেখ করে রাখা উচিত, যে কোন জায়গায় আমি কনসাইন করছি। বোঝা গেল? হ্যাঁ দা। নাহলে আমি পরে আইডেন্টিফাই করতে পারবো না। তো আমি এখানে একটা এজেন্ট, তো আমি শুধু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট নাম দিচ্ছি। এবার দেখো, আমি যদি সেলস অ্যাকাউন্টে দাদা খুলি, সেলস অ্যাকাউন্টে খুলি মাল্টিপল এজেন্ট থাকলে আমি কার কাছে কত বিক্রি করছি, কি পরিমাণ ইনকাম হচ্ছে কিছু বুঝতে পারবো না। তো এই কি করা হয়, কনসাইনমেন্ট বিজনেস জন্য সেপারেট অ্যাকাউন্ট কাটা হয়। যখন গুড সেন্ড করা হচ্ছে, গুড সেন্ড অন কনসাইনমেন্ট, ধরো গুড সেন্ড করলাম কনসাইনমেন্টে, 1 নম্বর প্রথম, তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? ফার্স্ট জার্নাল এন্ট্রি হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কেন ডেবিট হবে এক্ষুনি বলছি। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, আমরা কি জানি কোনো কারণে যদি গুডস কমে, পারচেজ আর ওপেনিং স্টক হয়, তাই তো? আমরা অলরেডি শিখেছি কোনো কারণে যদি গুডস কমে তাহলে সেটা ওপেনিং স্টক বা পারচেজ থেকে কমাতে হয়। দেখো সবসময় মনে রাখবে, কনসাইনমেন্ট পারপাসে যদি ব্যয় হয়, কনসাইনমেন্ট পারপাসে ব্যয় হলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, এবং ব্যয় কমলে বা
আয় হলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সবসময় মনে রাখবে এই কনসাইনমেন্ট ব্যবসা পারপাসে যদি কোনো ব্যয় হয়ে থাকে তাহলে কনসাইনমেন্ট ডেবিট, আর কোনো কারণে যদি ব্যয় কমে বা আয় হয় তাহলে কনসাইনমেন্ট ক্রেডিট। তাহলে আমি আমার যে সমস্ত শাড়িজ ছিল সেগুলো আমি পাটনা পাঠিয়ে দিচ্ছি কনসাইনমেন্ট বেসিসে, তার মানে কি আমার এই যে শাড়িগুলো ছিল সেগুলো তো কনসাইনমেন্টের জন্য ব্যয় হচ্ছে, তাহলে কনসাইনমেন্টের জন্য যেহেতু ব্যয় হচ্ছে কনসাইনমেন্ট ডেবিট। এবার টু ওপেনিং স্টক বা টু পারচেজ আমি যদি করি, দেখো সমস্যা আবার এক জায়গায় খাড়া হয়ে যাবে। কি আমি ধরো আমার মাল্টিপল রয়েছে এজেন্ট, তাহলে আমি যদি টু ওপেনিং স্টক বা টু পারচেজ করে দিই আমি তো বুঝতেই পারবো না কার কাছে কত মাল পাঠিয়েছি। তো যার জন্য অ্যাকাউন্টটার নাম দেওয়া হয় কি নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয় পারচেজ বা ওপেনিং স্টক না করে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? তাহলে আবার বলছি, গুডস যদি আমরা কনসাইনমেন্টে পাঠাই কনসাইনমেন্টের ব্যয় হচ্ছে তাই কনসাইনমেন্ট ডেবিট, আর পারচেজ বা দেখো কারো মাইক্রোফোনে খুব আওয়াজ হচ্ছে, পারচেজ বা ওপেনিং স্টক যদি আমি ক্রেডিট করি তাহলে আমি জানতেই পারবো না যে আমি কত টাকার মাল অ্যাকচুয়ালি বিভিন্ন এজেন্টের কাছে পাঠিয়েছি। তার জন্য নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয় গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে জার্নালিটি দাঁড়ালো কি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট। তোমার তো কোনো পার্থক্য আসছে না দাদা। হ্যাঁ তোমার তো পার্থক্য আসছে না, যদি তোমার ধরো পাটনাতেই 4-5টা এজেন্ট থাকে তাহলে তুমি কি করবে? তখন প্রত্যেকের নাম উল্লেখ করতে হবে এর পাশে, গুড সেন্ট অন কনসাইনমেন্ট কাকে, ঠিক আছে, টু পাটনা টু, প্রত্যেকটা জায়গার নাম উল্লেখ করতে হবে। মানে আগের জানুয়ারি মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ট অন সরি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক অ্যাকাউন্ট, আর এটার মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য হচ্ছে ওপেনিং স্টক হলে ওপেনিং স্টক অ্যাকাউন্টে যখন সিরিবিডি টানবে তুমি জানতেই পারবে না কত টাকার গুডস পাঠিয়েছিলে। একটু লেজার মনে করো, যখন তুমি টু ওপেনিং স্টক করবে ওপেনিং স্টকে কি লিখবে, বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট। ট্রায়াল ব্যালেন্স করার আগে যখন গুড সেন্ট অন কনসাইনমেন্টের সরি যখন ওপেনিং স্টকের সিরিবিডি টানবে তখন তোমার গুডস কোথায় কত পাঠিয়েছি জানবে কি করে? আমি যখন কোনো অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে ইয়ে করবো আমার তো সেই অ্যাকাউন্টে সিরিবিডি হয়ে যাবে, তো আমি এই যে গুডস কত পাঠিয়েছি আমি জানবো কি করে? তাহলে যখনই আমি একটা আলাদা অ্যাকাউন্ট খুলবো গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, আমি যখন লেজারের এবার এটা সিরিবিডি টানবো আমি ট্রায়াল ব্যালেন্স করার সময় তো এই অ্যাকাউন্টে চলে আসবে, তখনই তো জানতে পারবো যে এই মালটা আমি অন্য লোককে পাঠিয়েছি। বোঝা গেল? সব লেজারের খেলা। আচ্ছা এবার দেখো আমরা হিসাব রাখা শিখছি কার জানো, ইন দ্য বুকস অফ কনসাইনর, আমাদের আসিফ। তাহলে আমরা মালিকের হিসাব রাখা শিখছি, এজেন্টের নয়। এজেন্টের হিসাব রাখা আমরা পরে শিখবো। তার মানে আমরা মালিকের অ্যাকাউন্টেন্ট। তাহলে মালিক যখনই গুডসটা পাঠাবে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টেন্ট একটা জার্নাল এন্ট্রি করবে কি না, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এবার দেখো গুডস গুলো তো অটোমেটিক চলে যাবে না, মেড শব্দটা বাজে, ইনকার্ড শব্দটা ভালো। কার্ড বাই কনসাইনর। এই মালগুলোকে পাঠাতে মালিক যদি খরচা করে, সে যে ধরনের খরচাই করুক, সেটা ক্যারেজ হতে পারে, ট্রান্সপোর্ট চার্জেস হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, লোডিং হতে পারে, ঠিক আছে। তাহলে মালিক এই পণ্যগুলোকে পাঠানোর জন্য যা কিছুই খরচা করবে তাহলে কনসাইনমেন্টের ব্যয় হবে না আয় হবে? ব্যয়। তাহলে ব্যয় হলেই আমরা কি ডান সাইডে লিখেছি, ব্যয় হলে কনসাইনমেন্ট ডেবিট, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। টু ব্যাংক, মালিকের পকেট থেকে তো টাকা যাবে। দেখো আমরা বিকম উঠে গেছি, আমরা না ক্যাশ রেয়ার কেস জার্নালিটি করবো যদি উল্লেখ না থাকে, নাহলে সব ব্যাংকের মাধ্যমে করবো। তাহলে মালিক যদি কোনো খরচা করে, যদি 5টা খরচা করে তো 5বার আমাকে দিতে হবে, তাই বলে 5বার জার্নালিটি করার দরকার নেই। এখানে আমরা অনেক বিকম অনেক কিছু শর্টকাট করবো, সব ন্যারেশনে লিখে লিখে চলে যাবো বা ক্যাচিং নোটে। বিরাট ব্যাপার তো। চলো দেখো নেক্সট। তাহলে এক্সপেন্সেস ইনকার্ড বাই কনসাইনর, তাহলে মালিক যদি ব্যয় করে তাহলে কনসাইনমেন্ট বিজনেসের ব্যয় হচ্ছে, আর ব্যয় হলে কনসাইনমেন্ট ডেবিট, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দুটো জার্নালিটি শিখলাম আমরা, একটা হচ্ছে গুড সেন্ট আর একটা হচ্ছে এক্সপেন্সেস ইনকার্ড বাই দ্য কনসাইনর।
তাহলে মালিক যখন গুডস পাঠাচ্ছে কনসাইনমেন্ট ব্যবসার ব্যয় হচ্ছে, সুতরাং কনসাইনমেন্ট ডেবিট। আর নতুন একটা অ্যাকাউন্ট আমরা খুলছি, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। কি জন্য? আমরা হিসাব রাখা শিখছি, কত টাকার গুডস আমি বাইরে পাঠালাম। তাহলে জার্নালিটি হলো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। এবার মালিক পাঠানোর জন্য যাই খরচা করবে, সেটা ক্যারেজ হতে পারে, ট্রান্সপোর্ট চার্জেস হতে পারে, ফ্রেট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, অর্থাৎ মালগুলোকে পাঠানোর জন্য মালিক যা কিছু খরচা করবে, তাহলে ব্যয় করলে কনসাইনমেন্ট ডেবিট। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু মালিকের পকেট থেকে টাকা বেরাবে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, কনসাইনমেন্ট কি অ্যাকাউন্ট? কনসাইনমেন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট। এই না ওই মানে গোল্ডেন রুল একটা ফালতু রুলস, ওই সব ভেবে না অঙ্ক করা যায় না, ওই বাচ্চাদের প্রথমে শেখাতে হয়, তাই মেইন হচ্ছে সব আমেরিকান রুলস। চলো নেক্সট হচ্ছে, ধরো এজেন্টের কাছে মাল পৌঁছে গেছে, তাহলে কি এজেন্টের কাছে মাল পৌঁছালে এজেন্টকেও তো কিছু বেশ খরচা করতে হতে পারে। তাহলে এজেন্ট বিভিন্ন ধরনের খরচা করেছে, এক্সপেন্সেস ইনকার্ড বাই কনসাইনি অর এজেন্ট। তাহলে এজেন্ট যদি খরচা করে, এজেন্ট কার জন্য খরচা করছে? আমার জন্য না ওর জন্য? বিজনেসটা কার? আসিফের আমার জন্য। আসিফের। তাহলে আসিফের বিজনেস, তার মানে কি আলটিমেটলি আমরা তো অ্যাকাউন্টেন্টকে নিজের তরফ থেকে ভাবতে হয়, তার মানে কি আমাদের খরচ অ্যাকচুয়ালি করছে এজেন্ট। তাহলে অ্যাকচুয়ালি কি ব্যবসাটা আমার ব্যয় হচ্ছে না কনসাইনমেন্টের? হ্যাঁ তাহলে কনসাইনমেন্টের ব্যয় হলো কি কনসাইনমেন্ট ডেবিট। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, এবার দেখো আমি তো ব্যয় করছি না, সুতরাং আমার পকেটে টাকা যাচ্ছে না, তাহলে টাকাটা কার যাচ্ছে? এজেন্টের পকেটে। তাহলে এজেন্ট কি এখানে দাতা বা গিভার? তাহলে কি কনসাইনি। দেখো তোমরা দাতা গ্রহীতা হিসেবে ভাবতে পারো বা এভাবেও ভাবতে পারো, ডেটর্স অর ক্রেডিটর্স। তার মানে কি যদি এজেন্ট আমার কাছে টাকা পায়, যদি এজেন্ট দাতা হয়, এজেন্ট যদি দাতা হয় বা এমন কিছু করলো যার জন্য এজেন্ট আমার কাছে টাকা পাবে, তাহলে এজেন্ট হবে কি ক্রেডিটর্স। আর এমন কিছু করলো যার ফলে এজেন্টের কাছে আমি টাকা পাবো, তাহলে এজেন্ট হবে কি অ্যাট দ্যাট মোমেন্ট ডেটর্স। দেখো আবার এইভাবেও ভাবতে পারি, আমি এজেন্ট এমন কিছু করলো যার ফলে আমি এজেন্টের কাছে টাকা পাবো, তাহলে এজেন্ট হবে ডেটর্স। আর বা এজেন্ট এমন কিছু করলো যার ফলে এজেন্ট আমার কাছে টাকা পাবে, তাহলে এজেন্ট হবে ক্রেডিটর্স। আমরা কি জানি ডেটর্স বাড়লে ডেবিট হয় আর ক্রেডিটর্স বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এজেন্ট যদি আমার তরফ থেকে খরচা করে, তাহলে এজেন্ট কি আমার কাছে টাকা পাবে না? তাহলে এজেন্ট যদি আমার কাছে টাকা পায়, তার মানে কি ক্রেডিটর্স হচ্ছে, আর ক্রেডিটর্স হলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে জার্নাল এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। তাহলে আমি দুরকম ভাবে ভাবতে পারি, আমার ব্যবসা যেহেতু ব্যয় হচ্ছে কনসাইনমেন্ট ডেবিট, আর এজেন্ট যেহেতু দাতা তাহলে এজেন্ট ক্রেডিট, তাহলে জার্নাল এন্ট্রি হলো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এজেন্ট। বা এইভাবে ভাবতে পারি, আমার ব্যবসা যেহেতু ব্যয় হচ্ছে কনসাইনমেন্ট ডেবিট, আর এজেন্ট যেহেতু টাকা পেমেন্ট করছে, সুতরাং এজেন্ট আমার কাছে টাকা পাবে, তাহলে এজেন্ট ক্রেডিটর্স হচ্ছে, তাহলে ক্রেডিটর্স হলে কি হয়? ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। এবার নেক্সট দেখো, এজেন্ট ধরো বিক্রি করলো, এজেন্ট গুডস গুলোকে বিক্রি করলো, বাই এজেন্ট অর কনসাইনি। তাহলে যদি এজেন্ট আমার গুডস গুলোকে বিক্রি করে, তাহলে কি আমার ব্যবসা তো আয় হচ্ছে, কারণ আমি মালগুলোকে পাঠিয়েছিলাম বিক্রি করার জন্য। তাহলে এজেন্ট যদি আমার ব্যবসার গুডস গুলোকে বিক্রি করে, তাহলে কি আমার আয় হচ্ছে, তাহলে আয় হলো কি কনসাইনমেন্ট ক্রেডিট। তাহলে কনসাইনমেন্ট ক্রেডিট হবে। এবার ডেবিট হবে কি? তাহলে এজেন্ট যদি আমার মালগুলোকে বিক্রি করে, টাকা তো ওর কাছেই থাকছে, কারণ ও রয়েছে পার্টনার, যখনই মাল বিক্রি করবে এজেন্টের কাছে টাকা থাকবে। তাহলে আমি দুভাবে ভাবতে পারি, এজেন্ট কি গ্রহীতা, তাহলে গ্রহীতা হলে কি ডেবিট, আর আমার ব্যবসা তো আয় হচ্ছে, আয় হলো কি কনসাইনমেন্ট ক্রেডিট। ব্যয় হলো কনসাইনমেন্ট ডেবিট, আয় হলো কনসাইনমেন্ট ক্রেডিট। এটাকে আমি অন্যভাবে ভাবতে পারি, এজেন্ট যেহেতু আমার মাল বিক্রি করে টাকা তো নিজের কাছে রাখছে, তাহলে টাকা নিজের কাছে রাখলে আমি তোর কাছে টাকা পাবো, আর যার কাছে টাকা পাই তাকে তো ডেটর্স বলে। তাহলে এজেন্টের কাছে আমি টাকা পাবো মানে কি এজেন্ট ডেটর্স হচ্ছে, তো ডেটর্স হলে ডেবিট।
আর কনসাইনমেন্ট ক্রেডিট। নেক্সট, তাহলে এজেন্ট মাল বিক্রি করেছে, তাহলে তো কমিশন নেবে। কমিশন চার্জ বাই এজেন্ট। তাহলে এজেন্ট কমিশন নেবে, তাহলে এজেন্ট কমিশন নিলেই দেখো একটা জিনিস ভেবে দেখো, এজেন্ট আমার মাল বিক্রি করছে তার জন্য ওকে কমিশন দিতে হবে, তাহলে আমার ব্যবসা তো ব্যয় হচ্ছে। আবার বলছি এজেন্ট কমিশন নেবে কাজ করেছে বলে, তো এজেন্ট যদি কমিশন কাটে তাহলে আমার তো ব্যয় হচ্ছে, ব্যয় হলেই কি কনসাইনমেন্ট ডেবিট। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এজেন্ট বা কনসাইনি। তার কারণ দেখো এজেন্ট বিভিন্ন কাজ করেছে, কেউ আমাকে টাকা দিচ্ছে বা টাকা নিচ্ছে মানে ডেটরস ক্রেডিটরস হয় না। একটা জিনিস ভাবো, কেউ যদি আমার তরফ থেকে কাজ করে তাহলে এজেন্ট তো আমার তরফ থেকে কাজ করেছে, কি করেছে, মালগুলোকে বিক্রি করেছে। তো এজেন্ট আমার তরফ থেকে যখনই কাজ করছে ও তো আমার কাছে টাকা পাবে বা ও তো আমাকে বেনিফিট দিয়েছে। গিভার অফ কি, এখানে টাকা দেয়নি বাট বেনিফিট তো দিয়েছে, গিভার অফ বেনিফিট বা সার্ভিস, এখানে লিখতে পারি সার্ভিস। সবসময় যে আদান প্রদান হতে হবে এর কোনো মানে নেই, আমরা শিখেছি লেনদেনে। তাহলে ও আমাকে সার্ভিস দিয়েছে, তাহলে সার্ভিস দিয়েছে মানে সার্ভিসের দাতা, বা এইভাবে ভাবতে পারি ও আমাকে সার্ভিস দিয়েছে মানে কি ও আমার কাছে টাকা পাবে, তার মানে কি ক্রেডিটর্স। তাহলে জার্নালিটি হবে কি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অর এজেন্ট। আর লাস্ট হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স মানে হচ্ছে টাকা পাঠানো। তাহলে যত টাকার মাল বিক্রি করেছে সেখান থেকে সমস্ত খরচা আর কমিশন বাদ দিয়ে টাকা পাঠিয়ে দেবে। তাহলে টাকা পাঠিয়ে দিলে আমার কাছে টাকা আসবে এই যে মালিকের কাছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে হচ্ছে টু কনসাইনি অর এজেন্ট, কনসাইনি বা এজেন্ট দাতা। তাহলে এটা একটা প্রসেস কমপ্লিট হলো। যদি মাঝখানে অন্য কোনো কিছু না থাকে, একদম সিম্পল, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে, যদি কোনো আদার্স কিছু না হয়ে থাকে, শুধু আমি সেরকম একদম সিম্পল বলেছি, মাঝখানে এগুলো আসবে, তাহলে টোটাল প্রসেসটা আরেকবার বুঝে নেব। কোথায় লরি আসিফের, ওকে চলো প্রথমে কি কনসাইনার বা মালিক, তার পণ্য, এটা লরিতেও হতে পারে, ট্রেনেও হতে পারে, বাসেও হতে পারে বা প্লেনেও হতে পারে। সোজা কথা লোড করে পাঠিয়ে দিল কোথায়, এজেন্টের বাড়ির দিকে বা দোকানের দিকে। তাহলে এর জন্য কি গুড সেন্ড করতে হচ্ছে এবং মালিক বেশ কিছু খরচ লরিতে করছে। মাল কমে গেলে, কি বলছো, লরিতে মাল কমে গেলে, এখানে বললাম লরিতে মাল কমে গেলে, এখানে কমে গেছে না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ছবি ঠিকঠাক এঁকেছি, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে, চুরি হবে, কমিয়ে দিয়েছি, আমি হিসাব করেই রেখেছি, যখন ছবিটা এঁকেছি ঠিকঠাকই এঁকেছি, বুঝলে। চলো আচ্ছা প্রথমে বলেছিলাম কি যদি কোনো কিছু না হয়ে থাকে পুরো মাঝখানে, তাই তো, যদি কোনো কিছু না হয়ে থাকে প্রথমেই বলেছিলাম, কিন্তু আমি অলরেডি মাল কমিয়ে রেখেছিলাম, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে বা পুলিশেই হয়তো নামিয়ে রেখে দিয়েছে। তাহলে মালগুলো এবার এজেন্টের কাছে পৌঁছালো। এবার দেখো আমরা কিন্তু একটা জার্নাল এন্ট্রি করিনি, মিস্টার এক্স রিসিভ দ্য গুডস। একটা জিনিস সবসময় মনে রাখবে, এজেন্টের গুডস রিসিভ করার জন্য কোনো জার্নাল এন্ট্রি হবে না, তার কারণ এটা কোনো লেনদেনই নয়, আমি ওকে দায়িত্ব দিয়েছি। একটা জিনিস ভাবো, আমি যদি কাউকে 10টা টাকা দিয়ে বলি যাও আমার জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে চলে আসো, তাহলে 2 প্যাকেট বিস্কুট, কম দামি বিস্কুট হবে ঠিকই, কারণ মিস হাংরি আছে, ওকে 1 প্যাকেট দিয়ে দেবো। তাহলে 2 প্যাকেট বিস্কুট নিয়ে চলে আসো, তাহলে আমি কাউকে যদি 10 টাকা দিয়ে বলি 2 প্যাকেট বিস্কুট নিয়ে আসো, আমি কি তাকে টাকা দিলাম না আমারই একটা কাজ করার দায়িত্ব দিলাম, আমার একটা কাজ করার দায়িত্ব দিচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি লেনদেন নয়। এবার যদি ও টাকাটা নিয়ে গায়েব হয়ে যায় সেক্ষেত্রে লেনদেন হয়ে যাবে। তো আলটিমেট কথা হচ্ছে আমি এজেন্টকে দায়িত্ব দিয়েছি গুডসটা বিক্রি করার জন্য, ওই জন্য এজেন্ট গুডস রিসিভ করলে আমার ব্যবসার কোনো উন্নতি বা অবনতি কিছুই হচ্ছে না, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, আমার গুডস আমার নামেই থাকছে। সো গুডস রিসিভের জন্য কোনো জার্নাল এন্ট্রি হচ্ছে না। এরপর এজেন্ট যা কিছু এক্সপেন্স করবে, তারপর সেল করবে, কমিশন নেবে, আমাকে পাঠিয়ে দেবে। জার্নাল এন্ট্রি কি আরেকবার দেখে নিই। সবসময় মনে রাখবে কনসাইনমেন্ট পারপাসে যদি ব্যয় হয়, কনসাইনমেন্ট পারপাসে যদি ব্যয় হয় তাহলে কি কনসাইনমেন্ট ডেবিট হবে। ব্যয় বলতে এখানে ব্যয় প্লাস ক্ষতি, ব্যয় প্লাস ক্ষতি, ব্যয় ও ক্ষতি,
ক্ষতি বললে আবার একটু পরে কেস খাবো, ছেলে পেলে আছে সব ধরার জন্য। এরপর দেখো ব্যয় কমলে বা আয় হলে কনসাইনমেন্ট ক্রেডিট হবে। আবার বলছি ব্যয় হলে কনসাইনমেন্ট ডেবিট, আয় হলে কনসাইনমেন্ট ক্রেডিট। এবার জার্নাল এন্ট্রি কি হচ্ছে, গুডস যখন সেন্ড করছে মালিক, তাহলে কি কনসাইনমেন্টের ব্যয় হচ্ছে কনসাইনমেন্ট ডেবিট, আর গুডস সেন্ট অন কনসাইনমেন্ট নামক একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। এরপর গুডস গুলোকে পাঠানোর জন্য মালিক যদি বিভিন্ন খরচা করে থাকে তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর পকেট থেকে টাকা যাচ্ছে তাই ব্যাংক ক্রেডিট। নেক্সট মালগুলো এজেন্টের কাছে পৌঁছানোর পর এজেন্ট যদি ওর পিছনে কোনো খরচা করে তাহলে এজেন্ট খরচা করলো, ব্যবসার ব্যয় তো আমারই হচ্ছে, তাহলে ব্যবসার ব্যয় হচ্ছে কি কনসাইনমেন্ট ডেবিট। আর যেহেতু এজেন্ট পেমেন্ট করছে সুতরাং এজেন্টকে আমি এভাবে ভাবতে পারি এজেন্ট দাতা ক্রেডিট, বা এজেন্ট আমার কাছে টাকা পাবে মানে এজেন্ট ক্রেডিটরস হচ্ছে, তাহলে এজেন্ট ক্রেডিট। গুডস সোল্ড বাই এজেন্ট, এজেন্ট যদি মালগুলোকে বিক্রি করে, তাহলে বিক্রি করলে কি হবে, আমার ব্যবসার আয় হবে, আর ব্যবসার আয় হলো কি কনসাইনমেন্ট ক্রেডিট, আর টাকা তো এজেন্টের কাছে থাকছে, তাহলে এজেন্ট গ্রহীতা বা এজেন্টের কাছে আমি টাকা পাবো তার মানে ডেটর্স, তাহলে এজেন্টকে ডেটর্স ভাবলেও ডেবিট বা এজেন্টকে গ্রহীতা ভাবলেও ডেবিট, তাহলে এজেন্ট বা কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এরপর দেখো এজেন্ট যদি কমিশন চায়, মাল বিক্রি করেছে, তাহলে এজেন্ট যদি কমিশন চায় তাহলে কি আমার ব্যবসা ব্যয় হবে, তাহলে কনসাইনমেন্ট ডেবিট। সঙ্গে সঙ্গে এজেন্ট কমিশনটা কেন নিচ্ছে, কারণ এজেন্ট আমাকে বেনিফিট দিচ্ছে, কি বেনিফিট দিচ্ছে, আমার মালগুলোকে বিক্রি করেছে, তার মানে এজেন্ট হচ্ছে গিভার অফ সার্ভিস, বা এজেন্ট কি হচ্ছে আমার কাছে টাকা পাবে, তাহলে ক্রেডিটর্স হচ্ছে, তাহলে ক্রেডিটর্স হলেও ক্রেডিট বা গিভার হলেও ক্রেডিট, তাহলে জার্নাল এন্ট্রি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি বা এজেন্ট। এরপর এজেন্ট কি টাকা পাঠিয়ে দেবে, টাকা পাঠালে তাকে বলা হয় রেমিটেন্স। তাহলে এজেন্ট যদি টাকা পাঠিয়ে দেয়, অ্যাকচুয়ালি আমার ব্যবসার কোনো আয় হচ্ছে না ব্যয় হচ্ছে না, এটা একটা রিসিপ্ট আর কিছু না। তাহলে এজেন্ট যদি টাকা পাঠায় জার্নাল এন্ট্রি হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এজেন্ট বা কনসাইনি। এবার দেখো এজেন্ট এখানে টাকা না পাঠিয়ে বিল পাঠাতে পারে, যদি বিল পাঠায় বিলস রিসিভেবল ডেবিট হবে। ইভেন অ্যাডভান্সের জন্য সেম জার্নাল এন্ট্রি, কারণ অ্যাডভান্স মানেও তো টাকা পাঠানো, একটা হচ্ছে আমি সবকিছু করে লাস্টে টাকা পাঠালাম, আর অ্যাডভান্স মানে কি প্রথমেই টাকা পাঠিয়ে দিলাম, তাহলে প্রথমে টাকাও পাঠাতে পারে বিলও পাঠাতে পারে, তাহলে টাকা পেলে ব্যাংক ডেবিট, বিল পেলে বিলস রিসিভেবল ডেবিট টু কনসাইনি বা এজেন্ট। রেমিটেন্স আর অ্যাডভান্সের জার্নাল এন্ট্রি একই, কারণ অ্যাডভান্স মানে আগে টাকা পাঠিয়ে দিচ্ছি বা বিল পাঠিয়ে দিচ্ছি, আর রেমিটেন্স মানে কি শেষে পাঠাচ্ছি, এই হচ্ছে তফাৎ। এবার আরো কিছু বিষয় তোমাদেরকে ক্লিয়ার হতে হবে। আচ্ছা কেউ আমাকে বলতে হবে সেলস অ্যাকাউন্ট মানে কি? সেলস অ্যাকাউন্ট আমরা 11-12 থেকে অ্যাকাউন্টেন্সি করে আসছি, সেলস অ্যাকাউন্ট কি জিনিস? যে অ্যাকাউন্টে বিক্রির লেনদেনগুলো লেখা থাকে। বিক্রির লেনদেনগুলোকে লেখা থাকে। ধরো আমি যদি উল্টো করে দিই এরকম, ধরো অ্যাকাউন্ট সেলস, যেমন দেখো এটা আমাদের খুব ভালো লাগে, পড়তে পারছো কি লিখেছি? জামা। বাট এটাকে যদি কেউ উল্টো করে দেয় না, খুব কষ্টের বিষয়, সামনে যদি আরো একটা যোগ করে দেয়। তো ঠিক এরকম সেলস অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট সেলস এর মধ্যে এরকম আকাশ পাতাল তফাৎ। অ্যাকাউন্ট সেলস মানে কি, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট সেলস বলতে বোঝায় আমাদের এজেন্ট কি কি করেছে তার ডিটেলস। আবার বলছি অ্যাকাউন্ট সেলস মানে কি এজেন্ট যা যা করেছে তার ডিটেলস। তো এজেন্ট কি করে, প্রথমে একটা শিট তৈরি করে যেটাকে বলা হয় অ্যাকাউন্ট সেলস। শিটটা ধরো এরকম, প্রথমে লেখা থাকছে সেলস, কত টাকার মাল বিক্রি করছে সব লেখা থাকবে। তারপর হচ্ছে এখান থেকে লেস থাকবে কি এক্সপেন্সেস ইনকার্ড, এজেন্ট কি কি খরচা করেছে সব এরকম পরপর লিস্ট করবে, কারণ এজেন্ট তো হিসাব দেবে মালিককে কি কি করেছে। আমরা সবাই অনেস্ট ধরে নিচ্ছি, ঘোটালার কেস কোনো আলোচনা হবে না, তাহলে মাইনাস করলে কি এটা থাকছে। এবার এখান থেকে কি করবে, লেস লিখবে কমিশন, আমি যা মাল বিক্রি করেছি তার উপর আমার কত কমিশন হয়, তার মানে কি বাদ দিলে মালিক অ্যাকচুয়ালি টাকা পায় এগুলো, তাই তো? তাহলে দেখো প্রথমে কত টাকার মাল বিক্রি করেছে সেখান থেকে বাদ দেবে কি এজেন্ট কি কি খরচা করেছে। তার কারণ এরকম কখনোই হয় না, ধরো আমাকে কেউ বললো দাদা তুমি এটা আমার মোবাইল ফোনটা বিক্রি করে দাও তোমাকে 10% দেবো,
আমি 100 টাকায় মোবাইল বিক্রি করে তাকে 100 টাকা দিয়ে বলবো না আমার 10 টাকা দাও, জেনারেলি সবাই কি করবে, আগে নিজের টাকাটা কাটবে, কেটে বাকি টাকা ফেরত দিয়ে দেবে। তো এজেন্ট বলবে আমি মোট এই টাকার মাল বিক্রি করেছি, এত টাকা খরচা হয়ে গেছে, বাদ দিয়ে থাকে এটা, এখান থেকে নিজের কমিশন বাদ দিয়ে দেবে, তাহলে এটা মালিক পাবে। তার মানে কি এই টাকাটা পাঠাবে জেনারেলি। কিন্তু যদি আবার অ্যাডভান্স দেয় তাহলে এখান থেকে আবার কি করবে, অ্যাডভান্সটাকে লেস করবে। এটা হচ্ছে ব্যালেন্স ডিউ, এই টাকাটা ও রেমিট করবে, এটাই হবে কি লাস্টে রেমিটেন্স। তো এই টোটাল যে স্টেটমেন্টটা হচ্ছে এটাকে বলা হয় কি অ্যাকাউন্ট সেলস। মনে রাখবে এটা। দেখো আবার বলছি, অ্যাকাউন্ট সেলস মানে কি, অ্যাকাউন্ট সেলস বলতে এজেন্ট আমার গুডস গুলোকে নিয়ে সেগুলো বিক্রি, তার পিছনে খরচ, তার কমিশন, সে কত অ্যাডভান্স দিয়েছে, সমস্ত কিছু সোজা কথা এজেন্টের তরফ থেকে যা কিছু করা হয়েছে তার হিসাব এবং তার যে বিবরণ, সেটাকে বলছি কি অ্যাকাউন্ট সেলস। তাহলে অ্যাকাউন্ট সেলসে প্রথমে থাকে কি টোটাল সেলস ভ্যালু, ওখান থেকে এজেন্ট মাইনাস করে এজেন্ট কি কি খরচা করেছে, তারপর এজেন্টের কত কমিশন হয় সেই কমিশন এজেন্ট মাইনাস করে, মাইনাস করার পর যেটা থাকে জেনারেলি সেটাই আমাকে পাঠায়। কিন্তু যদি এজেন্ট আবার প্রথমে কোনো অ্যাডভান্স করে থাকে তাহলে সে কি বলবে, আমি তো এটা অ্যাডভান্স অলরেডি দিয়েছি, তাহলে অ্যাডভান্সটা মাইনাস করে লাস্ট যে ব্যালেন্সটা ডিউ থাকবে সেই টাকাটা আমাকে দিয়ে দেবে। ক্লিয়ার করতে পেরেছি অ্যাকাউন্ট সেলস। তাহলে অ্যাকাউন্ট সেলস থেকে আমরা জানতে পারি কি কি, বিক্রিত পণ্যের মূল্য, আমরা জানতে পারি বিক্রিত পণ্যের মূল্য, জানতে পারি এজেন্টের সমস্ত খরচ, জানতে পারি এজেন্টের কমিশন, জানতে পারি কি যদি অ্যাডভান্স দেওয়া হয় সেটাও জানতে পারি, লাস্ট কত পাওনা আছে, মালিক আর কত পাবে, এবং সেই টাকাটাই রেমিটেন্স করবে। তাহলে অ্যাকাউন্ট সেলস থেকে এতগুলো ডিটেলস পাওয়া যায়। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো কমিশন। কমিশন হচ্ছে 3 ধরনের। কমিশন যত ধরনের হোক জার্নাল এন্ট্রি একই, অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডার কমিশন, আর হচ্ছে স্পেশাল কমিশন। তো কমিশন যে ধরনের থাকুক জার্নাল এন্ট্রি সেম, জার্নাল এন্ট্রিতে কোনো ইফেক্ট পড়বে না, যা কিছু ইফেক্ট পড়বে ক্যালকুলেশনে। বিকমে দেখো প্রবলেম জার্নাল এন্ট্রিতে হয় না, প্রবলেম হয় ক্যালকুলেশনে। কে একটা লোক আমাকে হাই বলে বলছে পেটিএমে সেন্ড করবেন, কে এই ব্যক্তি? দাঁড়াও লিখছি একটু করে, কে ভাই? চলো দেখো, অর্ডিনারি কমিশন মানে কি, ধরো আমি 1,00,000 টাকার মাল বিক্রি করছি, আমাকে এজেন্ট ধরো আমার 1,00,000 টাকার মাল বিক্রি করছে, মানে 80,000 টাকার মাল ধরো 1,00,000 টাকা এজেন্ট বিক্রি করেছে, তার মধ্যে আছে অন ক্রেডিট 60,000 টাকা আছে, আর ধরো অন ইন ক্যাশ 40,000 টাকা আছে। তো এজেন্ট কি হচ্ছে, পুরো অর্ডিনারি কমিশন মানে কি টোটাল যা মাল বিক্রি করে 1,00,000 টাকা, 1,00,000 টাকার উপর আমি ধরে নিচ্ছি 5%, সব আমি সব করে ধরলাম 5%, বোঝার সুবিধার জন্য সব 5%। তাহলে এজেন্ট কি করবে, 1,00,000 টাকার 5% অর্ডিনারি কমিশন পেয়ে যাবে। এবার দেখো ডেল ক্রেডার কমিশন মানে বলতে কি বোঝাচ্ছে, এই যে ধরো অন ক্রেডিট
আমি এখান থেকে পাটনায় পাঠাচ্ছি, এজেন্ট মালগুলোকে ধারে বিক্রি করতে পারে আমার পারমিশন ছাড়া? না। তাহলে আমার পারমিশন নিয়ে এজেন্ট মালগুলোকে ধরো ধারে বিক্রি করলো, আবার বলছি আমার পারমিশন নিয়ে এজেন্ট মালগুলোকে ধারে বিক্রি করলো, আমি পাটনায় কাউকে চিনি? ভালো করে বুঝি, আমি চিনি কাউকে? না। তাহলে আমার নামে তো আমি তো টাকা কালেক্ট করা প্রবলেম হয়ে যাবে, তাহলে এখান থেকে বড় টাকা ব্যাড ডেটস হতে পারে। তো এখানে কি এজেন্টকে একটা কন্ডিশন দেওয়া হয়, ভাই সমস্ত টাকা তুমি কালেক্ট করে দাও। সমস্ত টাকা তুমি কালেক্ট করবে। যদি কোনো আসিফ মাইকটা বন্ধ করো। ব্যাড ডেটস হয়, সেটা তোমার রিস্ক। ভালো করে বুঝবে, বলছে ভাই সমস্ত টাকা তুমি কালেক্ট করবে, যদি কোনো ব্যাড ডেটস হয় বা যদি কোনো লস হয়, মানে কেউ চোট করে পালায়, সেটা তোমার রিস্ক, মানে তোমার গচ্ছে আগে, এর জন্য তোমাকে আমি একটা কমিশন দেবো। এই যে তুমি ঝুঁকি নিচ্ছ, তাহলে এই ঝুঁকি নেওয়ার জন্য তোমাকে আমি একটা স্পেশাল কমিশন দেবো আরো 5%। কোন টাকার? না যা তুমি ধারে বিক্রি করো তার 5% তোমাকে আমি এক্সট্রা কমিশন দেবো। তুমি যা মাল ধারে বিক্রি করছো সব টাকা কিন্তু কালেক্ট করার দায়িত্ব তোমার, ওখান থেকে যদি কোনো লস হয় সেটা আমার দায়িত্ব নয়। এবার যদি এজেন্ট রাজি হয় সেটা এজেন্টের ব্যাপার। এবার অনেকে বলতে পারে এজেন্ট কেন রাজি হবে, দেখো এগুলো ব্যক্তিগত কন্ডিশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। তাহলে যদি এজেন্ট রাজি হয় তাহলে ওকে এক্সট্রা কমিশন দেওয়া হবে 5%। তাহলে এখানে হয়ে যাবে কত? 60,000 ইন্টু 5%। তাহলে ডেল ক্রেডার মানে কি? ডেল ক্রেডার মানে হচ্ছে কি ঝুঁকি, ঝুঁকি নিয়ে যেহেতু কমিশনটা নিচ্ছে ওই জন্য বলছি কি ডেল ক্রেডার কমিশন। তাহলে অর্ডিনারি কমিশন মানে কি? তুমি মাল বিক্রি করলেই কমিশন পাবে। ডেল ক্রেডার কমিশন কি না, যদি কনসাইনমেন্টের গুডস ধারে বিক্রি করা হয় এবং তার কালেকশনের দায়িত্ব কমপ্লিটলি এজেন্টের উপর চাপানো হয়, সেখান থেকে 1 টাকা কালেক্ট হলো সমস্ত টাকা এজেন্টকে দিতে হবে, সমস্ত টাকা কালেক্ট হলো আমার 60,000 টাকা বিক্রি হয়েছে, তুমি ভাই আমাকে 60,000 টাকাই দেবে। সে তুমি টাকা কালেক্ট করতে পারলেও ভালো, না কালেক্ট করতে পারলেও কিন্তু আমাকে তোমার 60,000 টাকা দিতে হবে, যেহেতু তুমি কন্ডিশনে রাজি হয়েছো। ডেল ক্রেডার কমিশন, যে সমস্ত কালেকশনের দায়িত্ব তোমার। তো এজেন্টের উপর তো একটা রিস্ক চলে আসছে, তো এই ঝুঁকি নিয়ে যেহেতু কমিশনে দেওয়া হচ্ছে, ঝুঁকির জন্য কমিশন, তাই এটাকে বলা হয় ডেল ক্রেডার কমিশন, ঝুঁকি বাহক কমিশন, বাংলা ঝুঁকি বাহক কমিশন। কমিশনে বাংলা আমার বলতে ভালো লাগে না, কি দস্তুরি। তাহলে আরেকটা স্পেশাল কমিশন। স্পেশাল কমিশন কি? ধরো এটা 1 লাখে বিক্রি করছে, আমি ধরো এজেন্টকে টার্গেট দিচ্ছি, ভাই তুমি যদি 1 লাখের উপরে বিক্রি করতে পারো তাহলে তোমাকে ওই যতটুকু উপরে বিক্রি করবে তার জন্য আমি তোমাকে 10% দেবো। নর্মাল সেলিং প্রাইস 1 লাখ টাকা, তুমি যদি 1 লাখ টাকা থেকে বেশি দামে বিক্রি করো, ওই বেশি দামের উপর তোমার আমি দেবো হচ্ছে কত? 10%। তাহলে দেখো টার্গেট দিয়েছি কত? নর্মাল সেলিং প্রাইস 1 লাখ, এটা নর্মাল প্রাইস। টার্গেট প্রাইস দিলাম কত? এর উপরে 1 লাখ প্লাস বিক্রি করতে পারলেই ধরো আমি এটা 10% দেবো। এজেন্ট ধরো 1,15,000 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে দেখো এতে বেনিফিট কি? ও সমস্ত কমিশন পাবে কি? এখানে কমিশন পাবে কোথায়? 1,15,000 টাকার উপরে 5% পেয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার দেখো তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে 55,000। ডেল ক্রেডার কমিশন পাচ্ছে। স্পেশাল কমিশন যেহেতু 15,000 টাকা এক্সট্রা দামে বিক্রি করেছে, তাহলে এখানে আবার হবে কি 15,000 ইন্টু 10%। তাহলে এগুলো সব দেখো কন্ডিশন, এগুলো বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে স্পেশাল কমিশনের। স্পেশাল মানে কি? নর্মাল ছাড়া। তাহলে দেখো কমিশন 3 প্রকার হচ্ছে, একটা অর্ডিনারি কমিশন, একটা ডেল ক্রেডার কমিশন, একটা স্পেশাল কমিশন। অর্ডিনারি কমিশন মানে কি? তুমি মাল বিক্রি করছো মানে তুমি গ্যারান্টি পাবেই। ডেল ক্রেডার কমিশন মানে কি? যদি কনসাইনমেন্টের পণ্য ধারে বিক্রি করা হয় এবং তার কালেকশনের দায়িত্ব যদি এজেন্টের উপরেই থাকে, যে কালেকশন হোক বা না হোক পুরোটা তোমাকেই বিয়ার করতে হবে, তো সেটাকে বলছি কি তার জন্য যদি কমিশন দেওয়া হয় ডেল ক্রেডার কমিশন। আর এজেন্টকে কোনো সেলিং প্রাইসের টার্গেট দিয়ে যদি কমিশন দেওয়া হয় সেটাকে বলছো কি স্পেশাল কমিশন। জার্নালিটি সেম। এবার এই ক্ষেত্রে মনে রাখতে হবে, হুম, এখানে এখানে কি সময় মানে বলে দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে করতে হবে? সে তো স্বাভাবিক, আমি সারা জীবন কি কাউকে টাইম দেবো? মাল আজকে বিক্রি না করবো মানে, বলবো কি 5 বছর? আর ধরুন কনসাইনি যে সে মানে কিছুদিন বেশি সময় নিয়ে নিলেন,
দেখো ব্যবসায় যখন সম্পর্ক আছে আগে পরে তো হতেই পারে, এবার কেউ যদি বলে আমি 5 বছর পরে টাকা কালেক্ট করবো, সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। 1 মাস 2 মাস তো জেনারেলি নর্মাল পিরিয়ড, 3 মাস পর্যন্ত, হ্যাঁ সেটা না। ঠিক আছে। এবার দেখো ব্যাড ডেটস, ব্যাড ডেটস যদি হয় কার লস? একটা জিনিস বলো তো, মালিকের না এজেন্টের? এজেন্টে। না, যদি এজেন্ট ওই ব্যাড ডেটস মালিকের লস, মালিকেরও তো লস হবে। ব্যাড ডেটস মালিকের লস। আগে শোনো, ব্যাড ডেটস মালিকের লস। কিন্তু যদি ডেল ক্রেডা কমিশন দেওয়া হয়, কিন্তু যদি ডেল ক্রেডা কমিশন দেওয়া হয়, আমি এই ক্ষেত্রে বলেছি কি ভাই টাকা কালেক্ট করার দায়িত্ব তোমার, এর জন্য তোমাকে আমি আলাদা 5% দিচ্ছি, তাহলে ব্যাড ডেটস হলে কি মালিকের কোনো লস কি? না। না। কারণ মালিক তো বলেই দিয়েছে আমি ওইসব শুনবো না, আমি তোমাকে স্পেশাল কমিশন দিচ্ছি, মানে ডেল ক্রেডা কমিশন দিচ্ছি। তাহলে মনে রাখবে, ডেল ক্রেডা কমিশন যদি না থাকে, ডেল ক্রেডা কমিশন যদি না দেওয়া হয় এজেন্টকে, এবং তার জন্য যদি টাকা কালেক্ট না হয়, সেটা মালিকের গেল, কারণ মালিকের পারমিশনে ধারে বিক্রি করা হয়। তাহলে এই কার মাইক্রোফোন প্লিজ অফ করো। ডেল ক্রেডা কমিশন যদি না দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি ব্যাড ডেটস হয়, সেটা কিন্তু মালিকের চোট। আর ডেল ক্রেডা কমিশন দিয়েছি তো আমি এই জন্য, যে টাকা ফাঁকা যদি কালেক্ট করতে না পারো, সেটা আমার দায়িত্ব নয়। তাহলে যদি ডেল ক্রেডা কমিশন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাড ডেটস মালিকের কিচ্ছু যায় আসে না, পুরো টাকা চোট হয়ে যাক, পার্সিয়ালি চোট হোক বা চোট নাই হোক, মালিকের কিচ্ছু যায় আসে না। সবসময় অঙ্কের ক্ষেত্রে এটা খেয়াল রাখবে, যদি ব্যাড ডেটস থাকে দেখবে অলরেডি ডেল ক্রেডা কমিশন আছে কিনা। ডেল ক্রেডা যদি কমিশন না থাকে, ব্যাড ডেটস অবশ্যই মালিকের লস। কিন্তু ডেল ক্রেডার কমিশন যদি থাকে, ব্যাড ডেটস এর জন্য মালিক কোনো হিসাব রাখবে না, কারণ এর জন্য আলাদা ও পে করেছে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা। চলো এবার আরেকবার পুরো প্রসেসটা একদম প্রথম থেকে বুঝে আসবো, লাস্ট টাইম ফিনিশিং। তাহলে কনসাইনর, আচ্ছা দাদা, হুম, বলছিলাম কোনো ধরনের যে বিক্রি করবে তার যদি ডেলিকেটের কমিশন থাকে, তো কোনো ধরনের ব্যাড ডেটটি কি মালিকের না। খরচ হিসেবে গণ্য হবে না? একদম না, কারণ আমি তোমাকে এই জন্যই দিয়েছি যে টাকা কালেক্ট করার দায়িত্ব তোমার, এর জন্য তোমাকে স্পেশাল 5% দেবো। দেখো তাহলে গুড সেন্ট, গুড সেন্ট ছিল কি মালিকের ব্যয় হচ্ছে, তাই তো? তার মানে ব্যয় হলো কনসাইনমেন্ট ডেবিট। টু নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। ক্লিয়ার? আচ্ছা লাস্ট আমাকে একটা কোশ্চেন করবে, রেকারিং অ্যান্ড নন রেকারিং এক্সপেন্স, ওটা বোঝাতে আমি ভুলে গেছি, বোঝাচ্ছি। তারপরে এক্সপেন্সেস, কনসাইনর যদি এক্সপেন্সেস করে, ব্যবসার ব্যয় হচ্ছে, আর ব্যয় হলো কনসাইনমেন্ট ডেবিট। টু পকেট থেকে টাকা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। হলো? গাড়ি যাচ্ছে, চলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাল কমিয়ে দিয়েছিলাম না? তাহলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তায়, ট্রানজিট মানে রাস্তায়, মানে চলা যখন মাল যাচ্ছে সেই সময়, তাহলে অ্যাক্সিডেন্ট ইন ট্রানজিট, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে কিছু তো পণ্য নষ্ট হবে। তাহলে পণ্য নষ্ট হলে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট। টু এইখানে এবার ঘোটালাটা হবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে ব্যবসার আয় হয়েছে না ব্যয় হয়েছে একটু বলবে? ব্যবসার ব্যয় ক্ষতি। হ্যাঁ, হ্যাঁ, ক্ষতি হয়েছে। কোনোটাই ইন্স্যুরেন্স হয়নি। করা থাকলে তো দেখো এখানে কনসাইনমেন্ট তো ক্রেডিট হয়েছে, তাহলে আমরা তো জানি আয় হলে কনসাইনমেন্ট ক্রেডিট হয়, হয়েছে এখানে লস, অথচ কনসাইনমেন্ট হ্যাঁ, ক্রেডিট। আয় সবার হলো। নেটওয়ার্কে প্রবলেম এটাই তৈরি করবে। আচ্ছা। আমরা জানি কনসাইনমেন্ট আয় হলে ক্রেডিট হয়, কিন্তু এখানে তো হয়েছে ক্ষতি, তাহলে কনসাইনমেন্ট ক্রেডিট কেন হলো? একটা জিনিস দেখো, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তোমার গুডস নষ্ট হয়েছে, এটা তোমার এক্সপেক্টেড বা এটা কি নর্মাল ঘটনা? নর্মাল নয়, না। সুতরাং এটা না, অ্যাবনর্মাল abnormal। লস। আর অ্যাবনর্মাল লস আমরা জানি লস হলে ডেবিট হয়, তাহলে অ্যাবনর্মাল লস ডেবিট। এবার দেখো কনসাইনমেন্ট ক্রেডিট কেন হলো? আচ্ছা রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা কি আমার কনসাইনমেন্ট বিজনেসের দোষ? না, না। আবার বলছি, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়, এর জন্য কি আমার কনসাইনমেন্ট বিজনেস রেসপন্সিবল? না, তাহলে কি করে এটা কনসাইনমেন্টের ব্যয় হলো?
তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি গুডস পাঠিয়েছিলাম ধরো এখানে 10 পিস, সরি 100 পিস, এখানে ধরো 100 পিস শাড়ি ছিল, এখানে ধরো 20 পিস শাড়ি নষ্ট হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি কি আমার কনসাইনমেন্ট বিজনেস 100 পিস কি পাঠানো সম্ভব যাচ্ছে? অ্যাকচুয়ালি কনসাইনমেন্ট বিজনেস তো এখানে তো কি 80 পিস পৌঁছাবে, কিন্তু আমি এখানে দেখো কনসাইনমেন্টকে তো অলরেডি 100 পিস ডেবিট করে দিয়েছি যখন মাল পাঠিয়েছিলাম। অ্যাক্সিডেন্টের পরে জানতে পারছি কি 20 পিস তো আমার ওখানে পৌঁছাবে না কখনোই। তার মানে কি কনসাইনমেন্টকে আমার বেশি ডেবিট করা আছে এখানে। তাহলে দেখবে আমি ওখানে লিখেছিলাম ব্যয় কমলে বা আয় হলে, তাহলে এখানে আমাকে এই ব্যয়টা কমাতে হবে। আমি 100 পিসের ব্যয় কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছি, কিন্তু রাস্তাতে যদি 20 পিস নষ্ট হয়ে যায় আমার এখানে পৌঁছাবে কত? 80 পিস। তাহলে ব্যয় যেহেতু আমার 100 পিস অলরেডি দেখানো হয়ে গেছে, তাহলে ওই ব্যয়টাকে কমাচ্ছি। আর ব্যয় কমলে বা আয় হলে কনসাইনমেন্ট ক্রেডিট। ক্লিয়ার করতে পারছি? যার জন্য অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট হয়েছে। এখানে কনসাইনমেন্ট বিজনেস রেসপন্সিবল নয়, সুতরাং আমি কনসাইনমেন্টকে ডেবিট করতে পারি না। কিন্তু ক্রেডিট কেন করলাম? তার কারণ আমি যখন মাল পাঠিয়েছি 100 পিস কনসাইনমেন্টকে ডেবিট করে দিয়েছি, কিন্তু কনসাইনমেন্ট তো অ্যাকচুয়ালি 80 পিস যাবে, তাহলে এই 20 পিস তো কমাতে হবে। তাহলে কনসাইনমেন্ট আগে ডেবিট হয়ে রয়েছে, ওই জন্য ওটাকে এখন ক্রেডিট করলাম। এবার যদি ইফ আনইনশিওর্ড থাকে, আনইনশিওর্ড, সরি, যদি আনইনশিওর্ড থাকে তাহলে কি পুরোটাই তো লস? হ্যাঁ আর লসকে আমরা কি জানি? পিএল অ্যাকাউন্টে পাঠাই না। তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু হ্যাঁ অ্যাবনর্মাল লস। মানে মালিক যদি এখানে পাঠানোর সময় ইন্স্যুরেন্স না করতো তাহলে টাকাটা পাবো না, তাহলে পুরোটাই আমার লস হয়ে গেল। তাহলে লস হলে কি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাবনর্মাল লস। যদি ইনশিওর্ড করা থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু টাকা দেবে, তাহলে টাকা পাবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। পুরো টাকা তো কখনো ইন্স্যুরেন্স কোম্পানি দেয় না, জেনারেলি কিছু টাকা তো লস হবে শিওর। যত টাকা লস হবে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাবনর্মাল লস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথমে অ্যাবনর্মাল লসের জার্নাল এন্ট্রি, তারপর দেখতে হবে আমার ইন্স্যুরেন্স করা আছে কি নেই। যদি ইন্স্যুরেন্স করা না থাকে পুরোটাই লস, পুরোটা পিএলে যাবে। আর যদি ইন্স্যুরেন্স করা থাকে যতটা ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে ততটা ব্যাংকে চলে গেল, আর যে টাকাটা পাচ্ছি না সেটা লস হচ্ছে, লসটা পিএলে গেল টু অ্যাবনর্মাল লস। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাবনর্মাল লস। এবার এজেন্টের কাছে মাল পৌঁছে গেল, তাহলে এজেন্ট খরচা করবে। এজেন্ট খরচা যদি করে, সরি অ্যাডভান্স যখন বলিনি, অ্যাডভান্স একটা জোর দিচ্ছি, এজেন্ট অ্যাডভান্স দিচ্ছে। তাহলে অ্যাডভান্স দিলে যদি আমাকে ক্যাশ বা ব্যাংক ড্রাফট দেয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর যদি বিল দেয় তাহলে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। যাই দেবে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এজেন্ট, এজেন্ট তো দাতা, টু কনসাইনি। এক্সপেন্সেস করলো এজেন্ট, দেখো এজেন্ট এক্সপেন্স করুক আর ওর কমিশন নিক, দুটোর জন্যই সেম জার্নাল এন্ট্রি। আগের বার খেয়াল করেছো কিনা জানি না, কারণ এজেন্ট যদি কোনো খরচা করে তাহলে এজেন্টের পকেট থেকে টাকা, আমার ব্যবসার ব্যয় হচ্ছে, তাহলে ব্যয় হলে ডেবিট। আবার বলছি এজেন্ট যদি কোনো খরচা করে তাহলে এজেন্টের পকেট থেকে পয়সা যাচ্ছে, তাহলে এজেন্ট দাতা ক্রেডিট, আর আমার ব্যবসা ব্যয় হচ্ছে কনসাইনমেন্ট ডেবিট। আর এজেন্ট যদি কমিশন চার্জ করে তাতেও কি, এজেন্ট তো আমাকে সার্ভিস দিয়েছে, তার মানে এজেন্ট দাতা, এজেন্ট ক্রেডিট, আর কমিশনের জন্য আমার ব্যবসার ব্যয় হবে, তাহলে কমিশন অ্যাকাউন্ট ডেবিট, সরি কমিশন বলছি কনসাইনমেন্ট ডেবিট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অর এজেন্ট। এবার মালগুলোকে বিক্রি করছে, সেল অফ গুডস। আবার ভেবো না যে কোশ্চেন এরকমই পরপর থাকবে, কোশ্চেন আগে পরে থাকবে, আগে সেল পরে এক্সপেন্স এরকম থাকতে পারে। তাহলে এজেন্ট যদি মাল বিক্রি করে তাহলে আমার ব্যবসা তো আয় হচ্ছে, আয় হলেই কি কনসাইনমেন্ট ক্রেডিট,
আর দেখো এজেন্ট বিক্রি করছে, তার মানে কি আমার বিক্রি করা টাকা এজেন্টের কাছে থাকছে। তাহলে কনসাইনি আমার মাল বিক্রি করেছে, কনসাইনি অর এজেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ও গ্রহিতা বা ওর ডেটর্স হচ্ছে এজেন্ট বা কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট। এবার হচ্ছে কি রেমিটেন্স বা ক্যাশ সেন্ড, তাহলে ওই একই প্রথমে জার্নাল এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসছে আমাদের কাছে টু এজেন্ট। বোঝা গেল? এবার দেখো মাল কি সব বিক্রি হয়ে যায় নাকি সব সময়? ধরো বছর শেষ হয়ে গেছে, ইয়ার এন্ডে কিছু মাল আনসোল্ড রয়ে গেছে। দেখো আবার বলছি, ইয়ার এন্ডে কিছু মাল আনসোল্ড রয়ে গেছে, তার কারণ এরকম তো নয় যে তারিখ শেষ মানে সঙ্গে সঙ্গে মাল সব বিক্রি হয়ে যাবে। তাহলে ইয়ার এন্ডে যদি কোনো মাল আনসোল্ড রয়ে যায়, সেক্ষেত্রে আনসোল্ড থাকলে কি এটা সম্পত্তি? কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এবার দেখো এখানেও সেম কোশ্চেন, কনসাইনমেন্ট ক্রেডিট কেন হলো? কনসাইনমেন্ট তো ক্রেডিট তখনই হয় যখন আয় হয় না, ওখানে দুটো কথা বলা ছিল, আয় হয় এবং ব্যয় হ্রাস পায়। দেখো আমি এখানে 100 পিস অলরেডি ব্যয় দেখিয়ে দিয়েছি, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে 100 পিস অলরেডি ব্যয় দেখিয়ে দিয়েছি। ধরো আনসোল্ড রয়ে গেছে 5 পিস, তাহলে 5 পিস যদি আনসোল্ডই রয়ে যায়, বিক্রি হয়নি, তাহলে আমি সেটাকে ব্যয় কিভাবে দেখাবো? মাল তো আমার রয়েই গেছে। তাহলে অলরেডি প্রথমে আমি কনসাইনমেন্টকে ডেবিট দেখিয়ে দিয়েছি 100 পিস ব্যয় করে, বাট 100 পিস তো আমার এখনো বিক্রি হয়নি, তাহলে ব্যয় কি করে হবে? তাহলে সেই 100 পিস 5 পিস রয়ে গেছে, তাহলে 5 পিস রয়ে গেলে সম্পত্তি, কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট। আর এই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আমার যেহেতু বেশি ডেবিট করা, সেটাকে আবার কমানোর জন্য টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 5 পিস। তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে কি কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এটা হচ্ছে টোটাল প্রসেস একটা কনসাইনমেন্টের অঙ্কের। এরপর আরেকটা জিনিস বললাম বাকি আছে, এক্সপেন্সেস। Expenses incurred by agent or consignee। তাহলে এজেন্ট বা কনসাইনি যদি এক্সপেন্স করে, এটা দু ধরনের, রেকারিং আর নন রেকারিং। আচ্ছা রেকারিং মানে কি? বারবার। আর নন রেকারিং মানে কি? যেটা বারবার নয়, সাধারণত একবার। দেখো একটা কথা যোগ করছি, সাধারণত একবার, কখনো কখনো একবারে বেশি হতে পারে, বাট সাধারণত একবার। তাহলে রেকারিং বলতে যে সমস্ত এক্সপেন্স বারবার করা হয়, আর নন রেকারিং বলতে যে সমস্ত এক্সপেন্স সাধারণত একবার করা হয়। সবাই চেষ্টা করে মুখস্থ করার, যেমন ধরো আমি বলছি ক্লিয়ারিং চার্জেস, কাস্টমস ডিউটি, ডক ডিউজ, ক্যারেজ টু গোডাউন, লোডিং অ্যান্ড আনলোডিং, তারপর হচ্ছে কার্টেজ, ইটিসি। রেকারিং এ মনে রাখবে কি? সেলিং এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট, গোডাউন রেন্ট, ইন্স্যুরেন্স অফ গোডাউন। দেখো স্টুডেন্টরা এভাবে মুখস্থ রাখে,
বাট মুখস্থ রেখে তুমি জীবনে কোনোদিন অঙ্ক কারেক্ট করতে পারবে বলে মনে হয় না। তার কারণ দেখো ইংলিশ টার্ম অনুযায়ী তোমাকে এক্সপেন্সের নাম চেঞ্জ করে দেবে, তখন চিন্তায় পড়ে যাবে এটা রেকারিং না নন রেকারিং। একটা জিনিস মনে রাখবে, ধরো যেখানে মাল নামছে, অর্থাৎ মালিক মাল পাঠানোর পর যেখানে মাল এসে নামছে সেই জায়গা, এটা বিশাল রেলগাড়ি। আর এজেন্টের ব্যাপার তো। গোডাউন যদি একই জায়গায় না হয়ে থাকে, একটা মারাত্মক জাহাজ। যেভাবেই মাল আসুক, আর ধরো এখানে এজেন্টের গোডাউন, শপ অর গোডাউন যদি একই প্লেসে না হয়, তাহলে এখান থেকে কি সোজা কথা এখানে আবার নিয়ে যেতে হবে। তো এইটুকু জায়গার মধ্যে যত এক্সপেন্সেস হবে সব নন রেকারিং। দেখো আবার বলছি, এই যে গুডস রিসিভড টু গোডাউন, এই পর্যন্ত এর মধ্যে যা কিছু খরচা হবে সব নন রেকারিং। ভেবে দেখো তুমি এখানে এসছো, ডক ডিউজ এখান থেকে মাল ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর আর তোমাকে কখনো ডক ডিউজ আর কখনো দিতে হবে? কাস্টমস ডিউটি তুমি এখান থেকে মাল ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর আর কখনো কাস্টমস ডিউটি দিতে হবে? এখান থেকে মাল লোড করলে, মানে প্রথমে আনলোড করলে জাহাজের থেকে, তারপর আবার তোমার গাড়িতে লোড করলে, আবার গোডাউনের সামনে এসে আনলোড করলে, আর ওঠানামানো করতে হবে মাল। তুমি এখান থেকে গোডাউন ক্যারেজ পর্যন্ত গোডাউন রেন্ট দিলে, ক্যারেজ টু গোডাউন, তারপরে কি আর দিতে হবে? তার মানে কি গুডস গুলোকে রিসিভ দাদা ওয়ান দাদা হ্যাঁ এটা ওয়ান টাইমের ফার্স্ট টাইম এর ক্ষেত্রে, তো আবার যখন মাল পাঠানো হবে তখন তো আবার কোথায় পাঠাবে এজেন্ট? আবার কোথায় মাল পাঠাবে? এজেন্টের না, কাছ থেকে বিক্রি এজেন্টের করা। কাছে তো মাল শেষ হবে। সে যখন পরের বার না, পরের না, গুডস আলাদা agent তো করবে, না বাট এই গুডস এর জন্য কি আর করতে হবে? এই গুডস এর জন্য আর হ্যাঁ, কি এই করতে হবে? গুডসের জন্য আর কিছু করতে হবে না। তাহলে ওটাই হচ্ছে। না না তাহলে কথা হচ্ছে কি, এই গুডস এর জন্য আর এই এক্সপেন্স গুলো করতে হবে না। সেগুলো কি কি? যেমন ক্লিয়ারিং এক্সপেন্সেস, কাস্টমস ডিউটি, তারপর হচ্ছে লোডিং আনলোডিং, কার্টেজ, ক্যারেজ টু গোডাউন, এগুলো তো নাম মুখস্থ করার দরকার নেই, বিষয়টা বোঝো। এমন যে কোনো খরচা, ইংরেজি টার্ম চেঞ্জ করবে কেস খেয়ে যাবে, এমন যে কোনো খরচা যেটা তুমি বুঝবে কি এই জায়গা থেকে, মানে রিসিভ করার পর থেকে গোডাউনে ঢোকার আগে পর্যন্ত হয়ে থাকে, এমন যে কোনো খরচা এজেন্ট গুডসটাকে রিসিভ করার পর থেকে বা রিসিভ করার জন্য যা কিছু খরচা, তুমি যদি এখানে যাও মাল সঙ্গে সঙ্গে পাবে না, তোমাকে কাস্টমস ডিউটি ক্লিয়ারিং চার্জেস না দিলে মাল হাতে পাবে না। তাহলে গুডসগুলোকে নিজের অধীনে নিতে এবং নিজের গোডাউনে ঢোকানোর আগে পর্যন্ত যা যা খরচা হবে সব নন রেকারিং। আর গোডাউনে ঢুকে যাওয়ার পরে যা যা খরচা হয় সেগুলো রেকারিং। ধরো তোমার গোডাউনে মাল ঢুকেছে কথার কথা জানুয়ারিতে, জানুয়ারি না আরো বেটার হবে, মার্চে মাল ঢুকেছে, লকডাউন, চলো ইন্স্যুরেন্স তোমার করা ছিল ধরো কথার কথা আগের বছর ফেব্রুয়ারিতে, এপ্রিলে করেছিলে, তাহলে গোডাউনে অলরেডি ইন্স্যুরেন্স করা রয়েছে। মার্চে যখন গুডস ঢুকেছে, যখন এপ্রিল হবে সঙ্গে সঙ্গে তো ইন্স্যুরেন্সের টাইম শেষ হয়ে যাবে, তাহলে সেম মালের জন্য আবার ইন্স্যুরেন্স করতে হবে না? তোমার ভাড়া নেওয়া ছিল গোডাউন, মাল তোমার এখানে 1 বছর থাকলেও ভাড়া দিয়ে যেতে হবে, 2 মাস থাকলেও ভাড়া দিতে হবে, 3 মাস থাকলেও ভাড়া দিতে হবে। তার মানে কি এই মালের জন্য তোমার মাল যদি এখানে বেশি দিন আটকে থাকে, তার মানে বেশি পরিমাণে রেন্ট দিতে হবে, বারবার রেন্ট দিতে হবে, বারবার ইন্স্যুরেন্স করতে হবে। যদি বাই চান্সলি মার্কেটে ডিমান্ড কমে যায়, তাহলে বারবার সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস করতে হবে। তার মানে কি গোডাউনে মাল ঢুকে যাওয়ার পর যে সমস্ত খরচাগুলো হয় সেগুলো বারবার করতে হতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। তো সেগুলোকে বলছে কি রেকারিং এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস এজেন্ট দু ধরনের করে, একটা রেকারিং এক্সপেন্স আর একটা নন রেকারিং এক্সপেন্স। রেকারিং এক্সপেন্স মানে কি যে খরচাগুলো বারবার করতে হয়, আর নন রেকারিং মানে কি যে খরচাগুলো সাধারণত একবার করতে হয়। তাহলে কিভাবে মনে রাখবো না, গুডস গুলোকে নিজের অধীনে নেওয়ার জন্য এবং নিজের অধীনে নেওয়ার পর সেগুলোকে গোডাউনে পৌঁছানোর আগে পর্যন্ত যা কিছু খরচা হয় সব নন রেকারিং এক্সপেন্সেস, আর গোডাউনে ঢুকে যাওয়ার পরে যে সমস্ত খরচা হয় সব
রেকারিং এক্সপেন্সেস। গোডাউনে ঢুকে যাওয়ার পরে বা বিক্রির জন্য যা কিছু খরচা করা হয় সেগুলো রেকারিং এক্সপেন্সেস, বারবার করতে হতে পারে। আমি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ চলো। স্যার বুঝেছি। এটাই হচ্ছে মেইন হচ্ছে কনসাইনমেন্ট। প্রসেসটা মনে রাখতে হবে। প্রসেস কি? সোজা কথা, গুডস মালিকের কাছে গুড সেন্ট, মাঝখানে কিছু কি এক্সপেন্সেস বাই কনসাইনর, মালিক কিছু এক্সপেন্স করবে, অ্যাক্সিডেন্ট ইন ট্রানজিট অপশনাল। দেখো রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হবে এর কোনো গ্যারান্টি নেই, এটা অপশনাল। এজেন্টের কাছে মাল পৌঁছালো, এক্সপেন্সেস বাই এজেন্ট, তাই তো? এজেন্ট কি সেল করবে। এবার দেখো এখানেও তো অ্যাক্সিডেন্ট অ্যাট গোডাউনও তো হতে পারে, গোডাউনে বাই চান্স মানে কোনো আগুন কারণে লেগে গেলে? আগুন লেগে গেল, তাহলে এটাও তো অপশনাল। রাস্তাতেই যাবে এর কোনো মানে নেই, এজেন্টের গোডাউনেও লাগতে পারে আগুন, বা প্রচুর বৃষ্টি হলো, 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, গোডাউন পুরো জলে ডুবে গেল, তাহলে অ্যাক্সিডেন্টটা অপশনাল। তাহলে এজেন্টের গোডাউনে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর কি, এজেন্ট যেহেতু মাল বিক্রি করেছে, অ্যাক্সিডেন্টের পর আবার কমিশন দিলে অনেকে ভাবে অ্যাক্সিডেন্টের জন্য কমিশন কি, তাহলে এজেন্ট যেহেতু মাল বিক্রি করেছে তাহলে আবার কি হবে, কমিশন চার্জ করবে। সেই কমিশন যত ধরনের আছে তার যে কোনোটা হতে পারে কমিশন। লাস্ট কি করবে, টাকা পাঠিয়ে দেবে কাকে, মালিককে। এবার বললাম কি, টাকা পাঠানোটা একটা অ্যাডভান্স থাকতে পারে, আলটিমেট অ্যাডভান্স পাঠাক আর লাস্টে পাঠাক, জার্নালিটি সেম থাকবে। তাহলে এটা মালিকের কাছে চলে গেল, আবার প্রসেস সেভাবে ঘুরতে থাকবে, কি মালিক আবার মাল পাঠাবে, আবার খরচা করবে, এভাবে যদি ভালো সম্পর্ক হয় দীর্ঘদিন বছরের পর বছর ধরে চলতে থাকবে। এটা হচ্ছে টোটাল কনসাইনমেন্ট বিজনেসের প্রসেস। ব্যয় হলে কি হবে কনসাইনমেন্ট, ডেবিট। ব্যয় হলে কনসাইনমেন্ট ডেবিট, আর ব্যয় কমলে বা আয় হলে ক্রেডিট। এইটা মনে থাকলে অঙ্ক জেনারেলি ভুল হওয়ার সম্ভাবনা কম। ব্যয় কনসাইনমেন্ট সে ব্যয় যেই করুক, মালিকও করতে পারে এজেন্টও করতে পারে। কনসাইনমেন্টে যদি ব্যয় হয় কনসাইনমেন্ট ডেবিট, আর কনসাইনমেন্টে যদি ব্যয় কমে বা আয় হলে কনসাইনমেন্ট ক্রেডিট। আর এজেন্ট যদি গ্রহীতা হয় বা ডেটর্স হয়, ডেটর্স মানে কি, আমরা যদি টাকা পাই তাহলে ডেবিট, আর এজেন্ট যদি দাতা মানে কোনো সার্ভিস দিচ্ছে বা আমার কাছে পায় মানে কি ক্রেডিটর্স হয়, তাহলে কি ক্রেডিট। এটা মনে থাকলে অঙ্কে কোথাও কোনো অসুবিধা হবে না। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আজকে অঙ্ক করাবো না, আজকে জাস্ট এটা বোঝানো হয়ে গেছে। আমার এটা রেকর্ড করা রয়েছে, যারা ভুলে যাচ্ছ তাদেরকে আমি আবার দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই এটাকে দেখে নাও। আমি মনে করি প্রথম চ্যাপ্টার একদম ব্যাপকভাবে শুরু করো। পরের ক্লাস কালকেই হবে, এটা আগের ক্লাস ছিল। স্নেহা তোমাদের সবাইকে খিচুড়ি খাওয়াবে বলেছে, যেহেতু আনলাকি 13-এ আমরা শুরু করিনি, এটা স্নেহার রিকোয়েস্টে 14 তারিখ করা হয়েছে। তবে স্নেহা এর জন্য তোমাদেরকে খিচুড়ি খাওয়াবে, ডিম খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজাও থাকতে পারে। তা এটা কি হোম ডেলিভারি হবে? এটা স্নেহার উপর ডিপেন্ড করছে। স্নেহা আছো? হ্যাঁ স্যার বলুন। কবে খাওয়াবে সবাইকে একটু বলে দাও। আপনি বললেন খাওয়ার কথা, আমি তো বলছি। এই আপনি বলুন। আনলাকি 13-এ শুরু করনি, তার মানে তোমার লাক ভালো হয়ে গেল, মানে বিকম ফার্স্ট ইয়ার ভালো যাচ্ছেই, খাওয়াবে তো তুমি, ডেটও তুমি সেট করবে। সেটা কি করে জানলে ভালো হবে এখন থেকে? আচ্ছা, কালকে বিকাল 5টায় ক্লাস হবে, কনসাইনমেন্টের অঙ্কই করাবো। আর এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা, আমি বলবো যাদের একবার দেখেছো আরো একবার দেখে নাও, প্রসেসটা টোটাল মনে থাকলে অঙ্ক করতে খুবই সুবিধা হবে। খুব ভালো চ্যাপ্টার এবং পরীক্ষায় আসবেই আসবে এরকম। ঠিক আছে, আজকের মতো ছুটি ঠিক আছে। থাকছে। আর বৃষ্টি, তোমার ভাইকে আমার তরফ থেকেও হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে?